আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে স্নাতক প্রকৌশলীরা। ৩ দফা দাবিতে মঙ্গলবার শাহবাগ অবরোধ করলে গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পাল্টা বিক্ষোভ দেখান ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল থেকে ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট সহ একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে চট্টগ্রামেও আন্দোলনে নামে চুয়েট ছাত্ররা। ছাত্রদের অবরোধে শাহবাগ ও এর আশপাশের সড়কে দেখা দেয় যানজট। দাবি পূরণে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিলেও আশ্বাস না মেলায় বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন তারা। আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে, আমরা সাংবাদিক ভাইদের কাছে দিয়ে দিতে পারবো। তো আমরা সরকারের কাছে দাবি জেনেছিলাম যে আপনারা ওদেরকে অ্যারেস্ট করেন, আপনারা ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। ১০ম গ্রেডে পরীক্ষার সুযোগ সহ ৭ দফা দাবিতে সন্ধ্যায় ডিপ্লোমা শিক্ষার্থীরা গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। রাত ৮:৩০টার দিকে ১২ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। বলেন, সংকটের সমাধান না হলে দেয়া হবে আরও কঠোর কর্মসূচি। চুয়েটের যে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমাদের ৭ দাবি আইডিবি বরাবর আমরা জানিয়ে দিয়েছি, সেটাই আমাদের চাওয়া। আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তারা কোন সাহসে আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে টেকনিশিয়ান হিসেবে আখ্যায়িত করে। ডিপ্লোমা শিক্ষার্থীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া সহ ৩ দাবি পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠুনকো অজুহাতে যেসব দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ সময় এই কথা বলেন তিনি। সমসাময়িক রাজনীতি নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি রাজনৈতিক কৌশল। ফেব্রুয়ারিতে রমজান শুরুর 1 সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনর্বহাল হলে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে? নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এনসিপির আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে শর্ত দিয়েছেন, ভোটের আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। এদিকে গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ এনসিপির। এ বিষয়ে স্থায়ী এবং স্বাধীন কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। আওয়ামী লীগের গুমকাণ্ড নিয়ে মানিক মিয়া এভিনিউতে এই আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার এটি দেখতে আসেন এনসিপি নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের তথ্য সরানোর অভিযোগ এনসিপির, তাই স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। পার্মানেন্ট একটা গুম কমিশন করার প্রয়োজন, যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে
কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সব কিছু এনশিওর করবে এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়। এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানান, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই তার দলের, তবে আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। এদিকে ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রের শত্রু উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানাকে নিয়ে অনলাইনে কটু কথা কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মায়ের ডাকের 10 দিনের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গুমের শিকার 20টি পরিবারের স্মৃতি নিয়ে নানা আলোকচিত্র। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক, অস্ত্র, মানব পাচার থেকে শুরু করে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ নানা অপরাধের রাজ্য হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। রোহিঙ্গাদের অপরাধকে কেন্দ্র করে বিভিন্ন গড়ে 42টি করে মামলা হচ্ছে প্রতি মাসে। এছাড়াও অনেক অপরাধী থেকে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে। বিশ্লেষকরা বলছেন, সংকটাপন্ন এই জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা গেড়ে বসেছে। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক আশ্রয় কেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। হত্যা, ধর্ষণ, মাদক, মানব পাচার এমন কোনো অপরাধ নেই যা ক্যাম্পগুলোতে হচ্ছে না। অপরাধ পরিসংখ্যানের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী। শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক 4054 মামলায় এখনো পর্যন্ত আসামি 9033 জন। মামলা না হওয়ায় অনেক অপরাধী হারিয়ে যায় ক্যাম্পের বিভিন্ন অলিগলিতে। ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয় 6টি বড় গ্রুপ। এসব গ্রুপের মধ্যে আছে আবার অনেকগুলো উপগ্রুপ। বিশ্লেষকরা বলছেন, নানা সংকটে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে আইনশৃঙ্খলার এমন অবনতি অনিবার্য। তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে তারা কোনো ধরনের তাদের কাছে নিশ্চয়তা নেই, তখন মানুষের মধ্যে এসব এক ধরনের সন্ত্রাসী প্রবণতা বা এক ধরনের তার বিষণ্ণতা বা তার না পাওয়া, তার বা ভবিষ্যৎ কোনো ধরনের অন্ধকার দেখার থেকে এগুলির সৃষ্টি হয়। এদিকে রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে করা মামলার অগ্রগতি নিয়ে আছে প্রশ্ন। বিচার কাজে ধীরগতি থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা, মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তকারী কর্মকর্তারও আধুনিক প্রযুক্তি সহ নানা বিষয়ে খুব আরও অগ্রবর্তী হওয়া উচিত, যার মাধ্যমে সত্যিকার অপরাধী এবং অপরাধের কর্মকাণ্ডটা বিচারকের সামনে বেরিয়ে আসবে। ইতোমধ্যে কক্সবাজার ও আশপাশের জেলার নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিশেষ টাস্ক ফোর্স। কক্সবাজার জেলার নাগরিকদের যে সেখানে বসবাসের যে পরিবেশ, এটা সবটাই কিন্তু হুমকির মুখে। উখিয়া সহ অন্যান্য অনেক মানুষ কিন্তু তাদের বাস্তুচ্যুত হচ্ছে, মানে তাদের ইচ্ছা করে তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন ভালো পরিবেশে বসবাস করার জন্য। উখিয়া টেকনাফের 33 আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। যদিও সাম্প্রতিক সময়ে আসা আরও অনেক অনিবন্ধিত রোহিঙ্গাও রয়েছে সেখানে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জ পৌরসভার 2টি মহল্লায় হঠাৎ ডায়রিয়ার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসব এলাকার 2 শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, দূষিত সাপ্লাইয়ের পানির কারণে বেড়েছে ডায়রিয়া। তবে পানিতে ডায়রিয়ার জীবাণু নেই বলে জানিয়ে পৌর কর্মকর্তারা বলছেন, পানি সরবরাহের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি ও হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর অনেক স্থান নিচু, ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। ড্রেনের সাথে আবার যুক্ত হয়েছে অনেক বাড়ির পয় নিষ্কাশন ব্যবস্থা। প্রতি বর্ষাতেই এসব এলাকায় বাড়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আগস্টের শুরু থেকে মহল্লা দুটি থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সাপ্লাইয়ের পানির ট্যাঙ্ক পুরনো, জং ধরা। এছাড়া পাইপে লিকেজ থাকায় পানির সাথে নোংরাও আসে, এ থেকে ছড়াচ্ছে রোগবালাই। স্যালাইন ট্যালাইন খাওয়াইছি, তারপরে বেশি অবস্থা হয়ে গেছে, কালকে নিয়ে আসছি। এই
4-5টা স্যালাইন চলে গেল। সাপ্লাইয়ের পানি ময়লা আসে, কেদাও আসে, কত সময় দেখা যায় যে আবার এই গন্ধ করে। সরকার থেকে বা পৌরসভা থেকে তারা একটা উদ্যোগ নিয়ে এই আমাদের একটু ভালো পানি সাপ্লাই করার ব্যবস্থা করুক। আমরা চাই, আমরা সবাই সুস্থ থাকতে চাই। তবে পানি পরীক্ষায় কোনো জীবাণু পাওয়া যায়নি দাবি করে কর্তৃপক্ষ বলছে ট্যাঙ্ক ও পাইপে সমস্যা থাকলে তা ঠিক করা হবে। আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে আমরা এই কার্যক্রমগুলো গ্রহণ করব, একেবারে 100% সমাধান করব বলে আশা রাখি এবং এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করার সুযোগ নেই। ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণ খোঁজা ও সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ চিকিৎসকদের। পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শও তাদের। পানি বিশুদ্ধ করে খেতে হবে এবং খাবারের ক্ষেত্রে বাসি খাবার যেহেতু আমরা বেশি না খাই, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো এটার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ডায়রিয়ার প্রকোপ কমাতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ার কারণটা কি, আর সে এলাকার পানি পরীক্ষা করে দেখা হয়েছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এইখানেই কিন্তু আসলে এই অশ্বিনপুর এবং ধানবান্দি মহল্লায় যারা ডায়রিয়া রোগে আক্রান্ত আছে তারা বেশিরভাগ চিকিৎসা নিয়েছে এখানে। তাছাড়া পার্শ্ববর্তী নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং অন্যান্য বেসরকারি হাসপাতালেও কিন্তু রোগীরা চিকিৎসা নিয়েছে। আমরা যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে এই দুর্গন্ধ এবং নোংরা পানি খেয়ে তাদের এই যে আক্রান্ত সে আক্রান্ত হচ্ছে। তবে জনস্বাস্থ্য বিভাগ তারা এই এলাকার পানি নিয়ে আসছে, তারা ল্যাবে পরীক্ষা করেছে এবং সেখান থেকে তারা জানিয়েছে যে এই পানিতে যে ডায়রিয়ার জীবাণু সেই জীবাণু পাওয়া যায়নি। এবং পৌরসভা বলছে যে তারা এই যে স্থানীয়দের যে অভিযোগ সেই অভিযোগের পরে তারা ওখানকার পানির স্যাম্পল সংগ্রহ করে তারা জনস্বাস্থ্য বিভাগকে দিয়েছিল, সেখানে জীবাণু পাওয়া যায়নি, পানি পরীক্ষা করা হয়েছে। তবে এই দুই দপ্তরের দাবি যে ওই এলাকাগুলো হচ্ছে নিম্ন অঞ্চল এবং এখানে সঠিক পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই আক্রান্ত হচ্ছে। এবং এটি হচ্ছে ধারাবাহিকভাবে পৌরসভা বলছে যে প্রতি বছরই এই অঞ্চলে মানুষ ডায়রিয়াতে আক্রান্ত হয়। তবে এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো নাজুক এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা নাজুক, সেই বিষয়গুলো দ্রুত সংস্কারের জন্য পৌরসভা কাজ করছে। ডায়রিয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী 2 মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিসের প্রজনন স্থল ধ্বংসে অভিযান জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। সিটি কর্পোরেশনও আঁটোসাঁটোভাবে নামছে বলে জানিয়েছেন প্রশাসক। জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। এ মাসের 26 দিনে আক্রান্ত হয়েছে 8,534 জন, মারা গেছে 35 জন। আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এখনকার বৃষ্টি সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে যে একটু একটু করে বৃষ্টিপাত হলো, তাতে করে এডিস মশার ঘনত্ব বেড়ে গেছে সারা দেশ জুড়ে। তো এবং আমার ধারণা যে এবারে সেপ্টেম্বর মাসটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ মাস যাবে এবং সেটাতে যদি অনেক রোগী হয় তাহলে তার রেসটা অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে অনেক রোগী হবে। ঢাকা উত্তরের প্রশাসকের দাবি, গত কয়েক মাসের পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। জানান বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী আগামী 3 মাসের পরিকল্পনা সাজানো হয়েছে। সার্ভিলেন্সটা বাড়ানোর কারণে গত জুলাই থেকে অগাস্টে সিগনিফিকেন্টলি কমে এসছে, রোগী ভর্তি কমে এসছে। বাট আমরা দ্যাট মিনস আমরা এখানে বুঝলাম যে প্রপার সার্ভিলেন্স মানে যারা মশা ওষুধ ছিটান সেখানে একটা বড় গাফিলতি ছিল, নাহলে তো আমাদের এই ডেটার এত বড় পরিবর্তন এই অ্যাকশনের কারণে হতো না। তাই এটা আমরা কন্টিনিউ করব, আরও সোর্স রিডাকশনে আমরা যাব, যেটা সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু বড় ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব। এবছর ডেঙ্গুতে মারা গেছে 118 জন, আক্রান্ত হয়েছে 29,514 জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 2023 সালে। ওই বছর মৃত্যু হয়েছিল 1,705 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে কুমিল্লার পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ। 2 মাস আগে মেয়াদ শেষ হলেও প্রকল্পের মাত্র 40% কাজ হয়েছে। ঝুঁকিপূর্ণ ইউটার্নে চলতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, জটিলতা কাটিয়ে ইউলুপ নির্মাণ করলেই কমবে দুর্ঘটনা। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে চলাচল নির্বিঘ্ন করতে 2022 সালের অক্টোবরে কুমিল্লার পদুয়ার বাজারে শুরু হয় ইউলুপ নির্মাণ। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ কাজ। ঝুঁকিপূর্ণ ইউটার্নে প্রায় ঘটছে দুর্ঘটনা। 22 আগস্ট কাভার্ড ভ্যান চাপায় মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী। সাময়িক সমাধান হিসেবে পদুয়ার বাজারের ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। ইউলুপ প্রকল্পের ধীর গতিতে ক্ষুব্ধ যাত্রী ও চালক সহ সাধারণ মানুষ। এক দিকের কাজ শুরু হয়েছে, এটা সম্পূর্ণ হতে আমার মনে হয় অনেক সময় লাগবে। আরেক দিকের কাজ এখনো আরম্ভই করে না। পরিবহন বাড়ছে, মানুষ বাড়ছে, এখন আমরা মনে করি এটা যে নকশা এবং ডিজাইনের বাইরে হয়ে গেছে। আমরা মনে করি আসলে জিনিসটা এরকম না। অতীতে নিয়ম মেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের স্থাপনা নির্মাণ হয়নি বলছে হাইওয়ে পুলিশ। আন্ডারপাস, ওভারপাস অথবা যে বিশেষ মহাসড়কে 2 সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। দ্রুত জমি অধিগ্রহণ করে ইউলুপ নির্মাণ জটিলতা নিরসনের আশায় সড়ক ও জনপথ বিভাগ। এই যানজট এবং দুর্ঘটনা কমানোর জন্যই কিন্তু আমাদের ইউলুপ প্রজেক্টটা নেওয়া। দক্ষিণ দিকে তাদের কাজের যে সুযোগ ছিল যে জায়গাগুলোতে, তারা কিন্তু ইতিমধ্যে কাজ করে ফেলেছে, এবং উত্তর দিকের কাজ করার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমরা এখন অধিগ্রহণ করে নিতে পারিনি। অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। ভূমি অধিগ্রহণ নিয়ে 57টি আপত্তি 3 মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস জেলা প্রশাসকের। প্রায় 57টা আপত্তি আমরা পেয়েছি। এই আপত্তিগুলো আমরা নিষ্পত্তি করার চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। তখন আমরা অধিগ্রহণের কাজটি যদি করে দিতে পারি, ইউলুপের কাজটি খুব দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করছি। দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলায় যোগাযোগের সংযোগস্থল পদুয়ার বাজার বাইপাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, 2 মাস আগে মেয়াদ শেষ হলেও এখনো প্রকল্পের মাত্র 40% কাজ হয়েছে, আর এই জমি অধিগ্রহণের জটিলতা এখন পর্যন্ত কেন শেষ হচ্ছে না? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকাটি কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলের 6টি জেলার সংযোগস্থল। এই আমার পেছনে যে চৌমুহনীটি রয়েছে, এখানে মূলত লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর জেলার মানুষজনের যে যাতায়াত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, তারা এখানে এসে থেমেই কিন্তু বাইপাস হয়ে তারপর ওই জেলার দিকে যায়, যে কারণে এই যে এলাকাটি গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী মহাসড়ককে কেন্দ্র করে এই ইউলুপ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের অক্টোবর মাসে এই উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত 40% কাজ শেষ হয়েছে বলে আমাদেরকে সড়ক ও জনপথ বিভাগ বলছে। ক্যামেরার যে বাম পাশের অংশটুকু যেটি দেখা যাচ্ছে নির্মাণাধীন, এই অংশটুকু এই পর্যন্ত শুধু এই দিকে যে 40% নির্মাণ হয়েছে, সেখানে পিলার নির্মাণ হয়েছে, কোথাও কোথাও কিছুটা গাঁথুনি দেওয়া হয়েছে, এবং কোথাও আমরা দেখেছি যে স্ল্যাব নির্মাণ করা হয়েছে। কিন্তু এই যে বাম পাশটি, সেটিও কিন্তু একেবারে চলাচলের অনুপযোগী। আর ডান পাশের যে চিত্রটি রয়েছে মহাসড়কের উত্তর পাশে, অর্থাৎ এই ক্যামেরার ডান পাশে যে অংশটি রয়েছে, সেখানে কোনো অংশ কিন্তু এখনো পর্যন্ত ভূমি অধিগ্রহণ করাই সম্ভব হয়নি। অর্থাৎ ওই পাশে যে কোনো ধরনের পিলার তৈরি করবে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু ইতিমধ্যে যে প্রকল্প রয়েছে ইউলুপ নির্মাণের, সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং আমরা দেখছি যে ইউলুপ নির্মাণের হবার না কারণে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ যে ইউটার্নগুলো আছে, সেই ইউটার্নগুলো দিয়ে যানবাহনগুলোকে পারাপার করতে হচ্ছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে পদুয়ার বাজারের সেই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি, যেটিকে কিছুদিন আগে এই অস্থায়ী ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছিল। কিন্তু ইউলুপটি যদি নির্মাণ হয়ে যেত, তাহলে এই যানবাহনগুলোকে এই মহাসড়ক দিয়েই পারাপার করতে হতো না, তারা এই ইউলুপের উপর দিয়ে আসলে পারাপার করত। এই নিচের যে মহাসড়কের চলাচল, সেটি নিরবিচ্ছিন্ন থাকতো, এবং কোনোভাবেই কিন্তু কোনো যানবাহনের সাথে উল্টোমুখী যান
যানবাহনের কোনো সংযোগ থাকতো না, তাহলে কিন্তু দুর্ঘটনাও কমে আসতো। কিন্তু যেহেতু ইউলুপ নির্মাণ হচ্ছে না, সে কারণেই এই দুর্ঘটনা ঘটছে বলে আমাদেরকে কিন্তু হাইওয়ে পুলিশ বলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে কতদিনের মধ্যে এই কাজটি শেষ করতে পারবে। তারা বলছে যত দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কাজ শেষ হবে, তারা কিন্তু তত দ্রুত সময়ের মধ্যে এই উত্তর পার্শ্বের যে কাজটি সেটি শেষ করতে পারবে। আর জেলা প্রশাসন বলছে যে স্থানীয় যে প্রভাবশালী মহল আছে, জমির মালিকরা আছে, তারা কিন্তু এই 57টি আপত্তি দিয়েছে। অর্থাৎ সেখান থেকে ভূমি অধিগ্রহণ করতে গেলে তাদের সেই আপত্তিগুলি নিষ্পত্তি করতে হবে, তারপর গিয়ে তারা এই অধিগ্রহণটুকু করতে পারবে। সেক্ষেত্রে জেলা প্রশাসন বলছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের যদি সেখান থেকে সহযোগিতা পাওয়া যায় তাহলে ভূমি অধিগ্রহণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং এই ইউলুপটি নির্মাণ কাজ আশা করছি অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হোক। কুমিল্লা থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা না দেওয়ার কারণ পর্যালোচনা করেছে পেট্রোবাংলা। উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসি আরও আকর্ষণীয় করে চলতি বছরই আবারও দরপত্র আহ্বান করতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সমুদ্রে অনুসন্ধান জরুরি। 2023 সালের জুলাই মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তির মডেল চূড়ান্ত হয়। আগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীদের গ্যাসের হিস্যা বাড়ে, দামও বাড়ানো হয়, দেয়া হয় নানা রকম কর সুবিধা। গত বছর 57 বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান করা হয়। সে সময় 7 কোম্পানি দরপত্রের নথি কিনলেও জমা দেয়নি কেউ। পরে 3 মাস সময় বাড়িয়েও সাড়া মেলেনি। আমরা নিয়েছি যে কেন তারা ড্রপ করে নাই। অনীহার কারণ ও করণীয় জানতে প্রতিষ্ঠানগুলোর মতামত, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সুপারিশ চায় পেট্রোবাংলা, যেগুলোর ভিত্তিতে পিএসসি সংশোধন করে বিনিয়োগকারীদের আরও সুবিধা দেয়া হচ্ছে। সেগুলি থেকে আমরা কম্পাইল করে যেন ড্রপ হয় এরকম একটা পর্যায়ে নিয়ে আসছি। এখানে আমরা একটাই কনসিডারেশন এনেছি যে দেশের স্বার্থ যেন বিঘ্ন না ঘটে, এটা আমাদের প্রাইম কনসার্ন ছিল। আর বাকি এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কাজ করেছি। সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন স্থলভাগের গ্যাস উত্তোলন ধারাবাহিকভাবে কমলেও সমুদ্রের গ্যাস অনুসন্ধানে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। এক সময় আগ্রহ দেখালেও দীর্ঘসূত্রতায় বহুজাতিক বিনিয়োগকারীরা বিমুখ হয়েছে। এখন যদি বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের দিকে আগ্রহ না দেখায় তাহলে বাংলাদেশকে আগায় যেতে হবে, তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের কাছে যেতে হবে, তাদেরকে ডাকতে হবে এবং শর্ত শিথিল করে হলেও তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। এদিকে বঙ্গোপসাগরে ২৬ ব্লকের মধ্যে অগভীর ২টিতে কাজ করা ভারতের কোম্পানি ওএনজিসি একটি কূপ খনন করে গ্যাস পায়নি। বাড়তি খরচের কারণে আরেকটি কূপ খনন না করেই সম্প্রতি তারা চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পেট্রোবাংলাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। আজ আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে শ্রদ্ধা জানাতে সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি জানাবেন। আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করে সকাল ৭টা থেকেই কিন্তু যে কবির সমাধিস্থল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে সমাধিস্থল সেখানে কিন্তু কবি প্রেমিকদের বা কবি প্রেমীদের ভিড় খেয়াল করা যাচ্ছে। কবিকে স্মরণ করতে সকাল ৭টায় কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এসে ভিড় জমায় কবির সমাধিতে এবং পুষ্পস্তবকের মাধ্যমে অর্পণের মধ্য দিয়ে কবিকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানায়।
এই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ব্যানারেও শিক্ষার্থীরা আসেন এবং তারা ভিসির সাথে অংশ নিয়ে কবিকে স্মরণ করেন এবং তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক এবং কবিকে যারা ধারণ করেন এমন অনেক স্বতন্ত্র ব্যক্তি উদ্যোগেও এসেছেন ফুল হাতে কবিকে স্মরণ করতে, কবির সমাধিতে সেই ফুল রেখে তার প্রতি শ্রদ্ধা জানানোর সেই আগ্রহ নিয়ে আমরা দেখেছি যে অনেকে তার ছোট সন্তানকেও সাথে করে নিয়ে এসেছেন কবি সমাধিকে বা কবির সাথে পরিচয় করিয়ে দিতে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন দল এবং সংগঠনগুলো তারা আসছেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কবিকে স্মরণ করছেন। তার পাশেই এই সমাধিস্থলের পাশেই একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে কবিকে স্মরণ করতে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। এখানে কবির রচিত বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছেন। কোনো গান বা কবিতার যে প্রেক্ষাপট বা তর্জমা সেটিও বিশ্লেষণ করে শোনানো হচ্ছেন। এখানে উপস্থিত যে সকল কবি প্রেমিক কিংবা শ্রোতা আছেন তাদেরকে উদ্দেশ্য করে যে কোন গানটি কখন বা কি তাৎপর্যে লেখা হয়েছিল সেগুলোও কিন্তু এই আলোচনার মধ্যেই উঠে আসছে বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে। পাশাপাশি সবাই কিন্তু বলছেন যে কবিকে স্মরণ করতে গিয়ে যে কবি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে তিনি যেমন ছিলেন তার লেখাগুলো তখন যেমন স্পষ্ট হয়ে উঠেছে। এই সম্প্রতি 2024 সালের বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানেও একইভাবে প্রাসঙ্গিক ছিলেন কবি নজরুল এবং কবি নজরুলের সেই গান এবং কবিতাগুলোই কিন্তু মানুষকে ছাত্র জনতার মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন। এই কথাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তারা অপকটে স্বীকার করছেন এবং নজরুল যে এই আধুনিক সময়েও প্রাসঙ্গিক হয়ে আছেন সে কথাও কিন্তু বারবার বলছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আয়োজন এবং নানা কর্মসূচি নেওয়া হয়েছে কবিকে স্মরণ করতে এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। কবি আল মাহমুদকে যেন বাণিজ্যিকীকরণ না করা হয় এই আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। গুলশানের শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কে কবির নামে পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে আলোচকরা বলেন, আজীবন পরিচ্ছন্ন ভাষায় দেশের সব জাতিসত্তাকে তুলে ধরেছেন আল মাহমুদ। সাহিত্যে দ্রোহ আর প্রেমকে বেঁধেছেন এক সুতোয়। প্রথমবারের মতো কবি আল মাহমুদের নামে পাঠাগার তৈরি করেছে ডিএনসিসি। কবির স্মরণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। ছেলে মীর মোহাম্মদ মনির বলেন, আল মাহমুদের সৃষ্টি বাণিজ্যিকীকরণ চায় না পরিবার। এখন কবি আল মাহমুদকে নিয়ে বাণিজ্য হবে ভাই। দিন শেষে সত্য হলো আল মাহমুদের বরাবরই ভক্ত বেশি। কবি পরিবারের অনুরোধ, আপনারা বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন যাতে কোনো রাজনৈতিকভাবে ওনাকে ব্যবহার করা না হয়, কোনো অনধিকার চর্চা করা না হয়। আলোচনায় বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিজস্ব ভাষা সৃষ্টি করেছেন আল মাহমুদ। বাংলা সাহিত্যে সংমিশ্রণ ঘটিয়েছেন দ্রোহ ও প্রেমের। তার কবিতা অনায়াসে মানুষকে খুব সরলভাবে স্পর্শ করে দেয়, গভীরে প্রবেশ করে দেয়। এই সক্ষমতা তার ছিল। এই সক্ষমতার সঙ্গে একটা ইতিহাস এবং সামগ্রিক জনজীবনের একটা অসাধারণ দূরদৃষ্টি তার মধ্যে একত্র হয়েছে। এই দুয়ের মেলবন্ধনে আল মাহমুদ আমাদের জাতীয় জীবনের, আমাদের জনজীবনের, আমাদের সাংস্কৃতিক শিল্পে অসাধারণ সব ভাস্কর তৈরি করেছেন। আলোচনা সভায় ডিএনসিসির প্রশাসক জানান, উত্তর সিটিতে 50টি গণপাঠাগার বানানো হবে। এগুলোকে শুধু বই পড়া নয়, নগরবাসীর মিলন মেলার কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। সুতরাং এরকম পাবলিক স্পেসগুলো যদি আমরা তৈরি করতে পারি যার আসা যাওয়ার কোনো বাধা নাই, যত জায়গায় আমরা এই লাইব্রেরিগুলো করছি প্রত্যেকটা লাইব্রেরির সামনে একটা গণপরিসর আছে, মানে আমরা একটা বড় ওপেন স্পেস আমরা রাখছি কিংবা ওপেন স্পেসে আমরা করছি যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হবে। আলোচনা শেষে কবি আল মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রংপুর কারমাইকেল কলেজের 3 আবাসিক হলের বেহাল অবস্থা।
দেয়ালে ফাটলের পাশাপাশি ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বলেও অভিযোগ তাদের। দেয়ালে দেয়ালে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টি হলে চুয়ে পড়ে পানি। এ দৃশ্য রংপুরে কারমাইকেল কলেজের কেবি ছাত্রাবাসে। সম্প্রতি পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এই হলের অনেক রুমেই এরকম হয়েছিল যে ছাদ ভেঙে ভেঙে পড়ছিল, তখন কিছুই সংস্কার করা হয়নি। আমরাও সেই নিরাপত্তাহীনতায় কিন্তু প্রতিনিয়ত ভুগতেছি। সেই নিরাপত্তাহীনতার মধ্যে থেকে আমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছি। কারমাইকেলে 9টি আবাসিক হলের মধ্যে 3টির প্রায় একই অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। প্রশাসনের কাছে অনেকবার অভিযোগ দেওয়ার পরেও তারা আমাদের কাছে আমাদের এই অভিযোগগুলো তারা কানে তুলে নেয়নি। কারমাইকেলের ঐতিহ্য বহন করে এই কেবি হোস্টেল আছে। আমরা চাইবো যে আমাদের এই কেবি হোস্টেলে দ্রুত সংস্কার করুক। অধ্যক্ষ বলছেন, ঝুঁকিপূর্ণ আবাসিক হলের মধ্যে কেবি ও জিএল ভবনের বয়স 109 বছর। সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হচ্ছে, দ্রুত কাজ শুরুর আশা তাদের। এই ভবন থেকে শুরু করে আমাদের যতগুলো পুরাতন ভবন আছে, ছাত্রী হোস্টেল, ছাত্রীনিবাস, ছাত্রাবাস, আমাদের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, এগুলো সবগুলোই আমরা মেরামতের আওতায় নিয়ে আসবো। আবু সাইদ হল, জিএল ছাত্রাবাস ও কেবি ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে থাকছে প্রায় 250 শিক্ষার্থী। এছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনায় ওসমানী ও সিএম ছাত্রাবাসকে পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।